जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पार्वतीं सर्वं আমরা প্রায় 3 মাস পর একসঙ্গে মিলিত হয়েছি। আমরা শুরু করেছিলাম শেষ দিনে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির জীবনী গ্রন্থ। সেটা শুরু হয়েছিল, আমার ঠিক এখন মনে নেই আমি কতদূর পড়েছিলাম, আমরা কতদূর পড়েছিলাম কি, তো সেই জন্য আমরা আবার প্রথম থেকে শুরু করলে তো আপত্তি নেই, কারণ এই মহাজীবন যতই পড়া যায় ততই আমরা সমৃদ্ধ হই। ইনি ছিলেন আমাদের আজীবন মানে প্রথম সম্পাদিকা মাতাজি। আর যত আমরা পড়তে এগোবো তত দেখবো যে সারদামঠ হওয়ার পিছনে ঠাকুর বা স্বামীজির তো ইচ্ছা আছে, কিন্তু এনার অবদান একেবারে কতটা, যে ইনি না থাকলে এনার মাধ্যমেই বোধহয় মা যেমন ভারতীপ্রাণা মাতাজিকে নির্দিষ্ট করেছিলেন আমার একটা কাজ করতে হবে তোমাকে, তো এই মুক্তিপ্রাণা মাতাজিকেও ওনার নির্দিষ্ট করা ছিল। যেমন শ্রী শ্রী মায়ের ছিল তেমনই স্বামীজিরও ছিল। আমরা আবার একটু প্রথম থেকেই শুরু করি। ওনার জীবনী প্রথম যেটা ওনার শরীর চলে যাওয়ার পর যে ছোট গ্রন্থ বেরিয়েছিল সেটাই মোটামুটি জীবনী। তারপরে তো ওনার রেমিনিসেন্স যেগুলো আছে সেগুলো থেকেও আমরা অনেক জানবো, ওনাকে চিনতে পারবো। 1894 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে একটি পত্রে স্বামী শিবানন্দজিকে লিখেছিলেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। এটা আমরা মোটামুটি সবাই পড়েছি। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছে, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। এটা ওনার মাথাতে ঢুকেছিল যে যখনই আমেরিকায় ছিলেন স্বামীজি প্রথম থেকে মায়ের মঠ আগে, তারপর বাবার বাপের ছেলেরা বলছেন আমরা তো সন্ন্যাসী, আমরা কাজতলাতেও থাকতে পারি, কিন্তু আগে মায়েদের জন্য মঠ করতে হবে বলে উনি খুবই তৎপর হয়েছিলেন। কিন্তু যেটা হয় সময় না হলে তো হয় না, তখন ইংরেজ আমল, আর মেয়েরাও সেভাবে খুব গুটি করে মেয়ে লেখাপড়া শিখে একটু বাইরে বেরোচ্ছেন, কিন্তু তারা যারা বেরোচ্ছেন সে বেশিরভাগ তারা হয় দেশের কাজের জন্য আত্মনিয়োগ করছে, আর না হলে নিজের পারিবারিক কাজে আত্মনিয়োগ। তারা যে আধ্যাত্মিক জীবনযাপন করবেন এভাবে, সেটা তখনও মাথাতে কাটানো মেয়েদেরও আসেনি। আর যারা সমাজের মাথা, তারাও কখনো ভাবেনি। তারা জানতেন মেয়েদের সংসার জীবনে একমাত্র ওটাই পথ, আর কোনো পথ নেই। যোগানন্দ মহারাজ স্বামীজিকে বলেছিলেন মাকে এখনই রাষ্ট্র করো, মানে মাকে এখনই সবার কাছে প্রকাশ করো না। মায়ের ইচ্ছা হলে, কারণ ঠাকুর বলেছিলেন যে এরকম যদি সবার কাছে মাকে প্রকাশ করা হয় মা শরীর রাখবেন না। তখন স্বামীজি মাতা নিয়েছিলেন হ্যাঁ মন্ত্রী, যোগানন্দ মহারাজকে মন্ত্রী বলতে তুই আমাকে ঠিক কথা বলেছিস, মায়ের ইচ্ছাতে এটা হবে। তো সেই 94 সালে স্বামীজির যে ইচ্ছা 1894, সেটা 1954 সালে মায়ের জন্ম শতবর্ষ, এতদিন লাগলো ওটা ঠিকভাবে প্রকাশিত হবে। এর পরের বছর, আসলে 94 সালের পরের বছর অনুরূপ আশা উৎসাহ নিয়ে স্বামীজি আবার লেখেন স্বামী রামকৃষ্ণানন্দকে। সেই জন্যই আমার শ্রীমঠ স্থাপনের প্রথম উদ্যোগ, মানে চিঠি পত্রাংশের একটা লাইন তুলে দেওয়া হয়েছে। 1897 সালের ফেব্রুয়ারিতে স্বামীজি তার পরিকল্পনার কথা মিসেস বুলকে এভাবে জানালেন, সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই
আমার মৃত্যু হলে আমার জীবন ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। এভাবে স্বামীজি চাইছেন। স্বামীজির এই স্বপ্ন ভাবনার বাস্তব রূপায়ণ শ্রী সারদা মঠ। সেই ইতিহাসে মুখ্য ভূমিকা গ্রহণের জন্য যে বিধি নির্দিষ্ট নেত্রী ছিলেন পরম পূজনীয়া মুক্তিপ্রাণা মাতাজি। শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, তার পূর্ব নাম ছিল আশা। 1915 সালের জুন মাসে কলকাতায় তার জন্ম। উত্তর 24 পরগনার অন্তর্গত গোবরডাঙ্গায় পিতা প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায় আদি নিবাস ছিল। তিনি আলিপুর বসিরহাটে কয়েক বছর ওকালতি করেন। পরে তখনকার দিনে তো কংগ্রেসের একটা বিরাট সমাজে অবদান ছিল, সব নিঃস্বার্থ কর্মী ও দেশ সেবক রূপে তিনি ওই অঞ্চলে সবার শ্রদ্ধাভাজন ছিলেন। সাংসারিক উন্নতিতে উদাসীন প্রফুল্লনাথ সর্বদাই দেশ ও দশের কাজে ব্যাপৃত থাকতেন। মাতা হেমপ্রভা ছিলেন অতি গুণবতী, স্নেহময়ী ও ধর্মপরায়ণা। আশা পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। পরে প্রফুল্লনাথ ও হেমপ্রভার আরও 3টি কন্যা, 1টি পুত্র লাভ হয়। আশা তৃতীয় ভগিনী কল্যাণী, তিনিও সারদা মঠে পরবর্তীকালে যোগদান করেছিলেন। উনিও বরিষ্ঠ সন্ন্যাসী হিসাবে এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে বেশ কয়েকজনকে দীক্ষাও দিয়েছিলেন। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সারদা মঠের যে এন্টালিতে যে কেন্দ্রটা আছে এখনো, সেখানকার সম্মান পেয়েছিলেন। পিতা প্রফুল্লনাথ নানা কাজে প্রায়ই বাইরে যেতেন। সে সময় পরিবারের দেখাশোনা করতেন আশার কাকা। মা হেমপ্রভাকেও নিজের সুখ স্বাচ্ছন্দ্য বলে একটি যৌথ পরিবারের দায় দায়িত্ব সুনিপুণভাবে বহন করতে হতো। স্নেহপ্রবণ কাকা খুবই রক্ষণশীল প্রকৃতির ছিলেন, সুতরাং বাড়ির মেয়েদের পড়াশোনার ব্যাপারে তার কোনো উৎসাহ ছিল না। অন্যদিকে ওই বিষয়ে আশার বাবা ছিলেন খুবই আগ্রহী। আশার মা ও বাবা উভয়ই শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন। মহাপুরুষ মহারাজ স্বয়ং প্রফুল্লনাথকে চাকরি না করে দেশের কাজে সর্বতভাবে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করেছিলেন। গুরুর কথা কিন্তু মান্যতা দিয়ে উনিও যেমন দেশ সেবায় এগিয়েছিলেন, সেরকম তার পত্নীও সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন। যদি না সেটাকে মেনে নিতেন তার স্ত্রী, তাহলে কিন্তু যতই গুরুর কথা বলতেন এটা সম্ভব হতো না। ভাগ্যবান শিষ্যকে গুরু আশীর্বাদ করে তাদের সংসারে মোটা ভাত কাপড়ের অভাব হবে না। বেশি কিছু তখনকার দিনে মানুষের চাহিদা বেশি ছিল না, চলে গেলেই হতো। সেজন্য এই সমস্ত জীবনযাপন করা সম্ভব হতো। শৈশবে বসিরহাটে বাসকালে আশা স্থানীয় খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি হন। পরে তারা যখন বেলেঘাটার দাসবাগান অঞ্চলে আসেন, তখন সুরাকন্যা বিদ্যালয় 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তার মেধা ছিল অসাধারণ। 2বার তিনি ডবল প্রমোশনও পান। প্রতি পরীক্ষাতেই সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হতেন। ছাত্রী ও শিক্ষিকা সকলেরই তিনি প্রিয় পাত্রী ছিলেন। পরিবারের বড়রা ছোট আশার কথা দাম দিতেন ও তার প্রতি বিশেষ আস্থা রাখতেন। তখন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা অনুসারে আমার বাবা বাড়িতে থাকতেন না, সেজন্য কাকা, রক্ষণশীল কাকা, তার ব্যবস্থাপনায় 15 বছর বয়সে আশা দেবীকে সংসারে প্রবেশ করতে হয়েছিল। একটি সম্পন্ন পরিবারের অপ্রীতিকর পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিপূর্বে 1931 সালে আশার মা বাবা সঙ্গে প্রথম বেলুড় মঠে যান এবং মহাপুরুষ মহারাজের দর্শন লাভ করেন। সেই দিনই সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দ মহারাজের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার স্নেহ ভালোবাসায় মুগ্ধ আশা একবার তার কাছে দীক্ষা প্রার্থনা করলে ছদ্ম গাম্ভীর্যে পূজ্যপাদ মহারাজ বলেছিলেন ওই ব্যাপারে অনেক খরচ। ওটা জানেন, ওই সময় তো মহারাজ দীক্ষা দিতেন না, এবং ওনারা অনেক দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন, সেই জন্য জানতেন যে ওনার গুরু আলাদা। ওটা বলে
নিরস্ত হয়েছিলেন। 1940 সালে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা উপলক্ষে মঠে গিয়ে আশার দ্বিতীয় ভগিনী পূজনীয় সূর্য মহারাজের কাছে নিজের দীক্ষার ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন। আশ্চর্য, পূজনীয় মহারাজ একই সঙ্গে ওই দিন আশার দীক্ষার ব্যবস্থা করে দেন। তৎকালীন অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিরজানন্দ মহারাজের কাছে বেলুড় মঠে যথাসময় তাদের দীক্ষা সম্পন্ন হয়। সেদিন বিকালে পূজনীয় সূর্য মহারাজের আগ্রহে আরেকবার তারা শ্রী গুরুর সঙ্গে বিশেষ আলাপের সুযোগ পেয়ে ধন্য হয়েছিলেন। স্বামী শিষ্য সংবাদে স্বামীজি পরিকল্পিত মেয়েদের মঠের কথা ইতিমধ্যেই আশা করেছিলেন এবং তারপর থেকেই ওই রকম একটি মঠ জীবনের জন্য তার মনে জাগ্রত হয় প্রবল আগ্রহ। ঘটনা প্রবাহে ধীরে ধীরে যেন ভাবি পথ উন্মুক্ত করে নতুন আলোর সঞ্চার করল। যখনই পরীক্ষা করেছিলেন তখনই সূর্য মহারাজকে জিজ্ঞেস করেছিলেন এইরকম যে স্বামীজির ইচ্ছা, এরকম কোনো মঠ আছে কিনা, তাহলে আমি সেই জীবন যাপন করব। তখন থেকে ওনার এই ইচ্ছাটা শুরু হয়েছিল, কিন্তু তখনও মহারাজের কাছে উত্তর পেয়েছিলেন এরকম ছোট ছোট সংস্থা আছে, কিন্তু সেখানে সন্ন্যাস গ্রহণ করা এই সমস্ত এখনো নির্দিষ্ট হয়নি। 24 পরগনার টাকি শহরে স্বামী অভিন্নানন্দ, স্বামী নিরন্তরানন্দ, প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। 1938 সালে সেদিন রামকৃষ্ণ মিশনের অনুমোদন লাভ করে। ইতিমধ্যে বেশ কয়েকজন মেয়ে সমাজের বাধা নিষেধ উপেক্ষা করে আশ্রম জীবনযাপনে আগ্রহী হয়েছিল। মেয়েদের কথা এমনি কম জানা যায়, যারা কত মেয়ে স্বাধীনতা সংগ্রামে দেশের আত্মনিয়োগ করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, সেটা আমরা যেমন আমাদের অলক্ষ্যেই থেকে গেছে, সেরকম এই যে সমাজের আর একটা অংশ যা ওই সময় ধীরে ধীরে ত্যাগের পথে এগিয়ে চলছেন স্বাধীনভাবে, তখন দেশ স্বাধীনতারও সময় এবং মেয়েদের স্বাধীনতার সময় মেয়েরাও সব কিছু করতে পারে, গার্গী মৈত্রের মতো তারা আত্মজ্ঞান লাভ করতে পারে, এই ভাবনাতে কিন্তু একদল মেয়ে একত্রিত হচ্ছিল। মঠ মিশনের কয়েকজন প্রবীণ সাধু মেয়েদের সুবিধার কথা চিন্তা করে প্রফুল্ল বাবুকে সস্ত্রীক এই যে টাকির যে আশ্রম, সেই আশ্রমের অনেক দূরে একটি বাড়িতে বাস করার জন্য অনুরোধ করেছিলেন। সাধুদের অভিপ্রায় অনুসারে প্রফুল্ল বাবু কন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে টাকিতে আসেন, মানে মাতাজির বাবা মা, তারই অভিভাবক করতে ওই মেয়েদের আশ্রম জীবন শুরু হয়। 1940 সালের নভেম্বরে আশাও এদের সঙ্গে মিলিত হয়। ওই বছরের ডিসেম্বরের শেষে বেলুড় মঠে পূজ্যপাদ স্বামী বিরজানন্দের সঙ্গে সাক্ষাৎ করে আশা আশ্রম জীবন যাপনের জন্য শ্রীগুরুর অনুমতি প্রার্থনা করেন। তার আশীর্বাদ সকল সমস্যা ও দ্বন্দ্বের অবসান হয়। পূজ্যপাদ মহারাজ সানন্দে ও সাগ্রহে তাকে অনুমতি প্রদান করলেন। তার অমোঘ আশীর্বাদ আশার ভাবী জীবনের গতিপথ নির্দিষ্ট করে দেয়। 1941 ম্যাট্রিক পরীক্ষার জন্য নতুন করে তিনি পড়াশোনা শুরু করেন। তখনকার দিনে কিন্তু প্রতি বছর যে পাশ করতে হতো তা না, তখন কিছুদিন পড়াশোনা করে কোনো কাজে ড্রপ হলো, আবার কিন্তু তারা কয়েক বছর পর ওই ক্লাসেই পড়াশোনা করতে শুরু করতে পারবে। কত তারা দেশ সেবায় এভাবে জীবনযাপন করে আবার পড়াশোনা করেছে। মাতৃর ক্ষেত্রে এরকম আবার তিনি 41 সালে স্কুলে যাওয়া আসা শুরু করলেন। 42-এ ম্যাট্রিক পরীক্ষা দিলেন 1 বছরের মধ্যেই এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ম্যাট্রিক পরীক্ষার পর তিনি রামকৃষ্ণ মিশন পরিচালিত নিবেদিতা স্কুলে আসেন। পূজনীয় সত্যেন মহারাজ ওই সময় নিবেদিতা স্কুলের সম্পাদক ছিলেন। তিনি যখন এরকম একটি মেয়েকে শিক্ষিত মেয়ে এবং ত্যাগের জীবনযাপন করতে চায় পরিচিত, তাকে পেয়ে তিনি ভাবলেন যে যদি নিবেদিতা স্কুলে টিচার হিসেবে যোগদান করেন, কিন্তু তিনি তার তো উদ্দেশ্য আলাদা, জীবনের উদ্দেশ্য আলাদা, পুরো নির্দিষ্ট করে দিয়েছেন, তিনি তাতে রাজি হননি। আর একদম কারণ ছিল টাকি আশ্রমে প্রায় মহারাজরা যেতেন। বিদগ্ধ মহারাজ তারা গেলেই মেয়েদের মঠে, মেয়েরা যেখানে এরকমভাবে আছে তাদের কাছে আসতেন, তাদের উপদেশ দিতেন। এই সাধু সঙ্গের লোভেও কিন্তু তিনি আরও নিবেদিতা স্কুলে যোগদান করেননি।
মঠ মিশনের সাধুরা যখনই টাকিতে আসতেন তখনই মেয়েদের আশ্রমটি দেখতে পেতেন। এই সূত্রে স্বামী নির্বেদানন্দ, স্বামী তেজসানন্দ, স্বামী নির্বাণানন্দ প্রমুখ মহারাজগণ আশ্রম জীবন সম্বন্ধে মেয়েদের প্রয়োজনীয় নির্দেশ ও উৎসাহ দিতেন। বিশেষ করে পূজনীয় অনাদি মহারাজ নির্বেদানন্দ মহারাজ আশ্রমবাসীদের বলেছিলেন, আমাকে সকলের বলে মেয়েদের জন্য একটা কিছু করতে, কিন্তু আমি কেন করবো? মেয়েরা তো নিজেদের কাজ নিজেরাই করতে পারে, সে ক্ষমতা তাদের আছে। এভাবে ওই আশ্রমবাসীদের উনি উৎসাহিত করছেন, তোমাদের মধ্যেই সে অনন্ত শক্তি বিদ্যমান, তোমরা সব করতে পারো। পূজনীয় মহারাজদের এই আস্থা ও বিশ্বাসী আশার চলার পথে চিরকাল গভীর প্রেরণা জুগিয়েছিল। 1943 সালে বিশেষ করে পড়াশোনার জন্য তিনি টাকি থেকে কলকাতায় আসেন। সেখানে একটি ঘর ভাড়া করে কয়েকজন থাকেন এবং প্রত্যেকেই তারা পড়াশোনা, কেউ কিন্তু শুধু শুধু আশ্রম জীবন যাপন করবেন, জব ধ্যান করবো, একটু আশ্রমের কাজ করবো, সেটাই কিন্তু উদ্দেশ্য ছিল না। তখন প্রত্যেকে লেখাপড়াটা শেষ করতে, প্রত্যেকে পড়াশোনা করতেন। কেউ ম্যাট্রিক পাস করলেন, কেউ আইএ পাস করলেন, কেউ বিএ পাস করলেন, তার সঙ্গে একটা কোনো কিছু ট্রেনিং, এটা একদম কম্পালসারি ছিল তখন। এই সময় উনি পড়াশোনা করতে করতে গোবরডাঙ্গা গার্লস স্কুলে শিক্ষকতাও করতেন। 1944 সালে তিনি কৃতিত্বের সঙ্গে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই তারা কয়েকজন পুজোর সময় কাশীতে গিয়েছিলেন। সেখানে অচলানন্দ স্বামী, স্বামী শান্তানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দ, স্বামী ওঙ্কারানন্দের স্বামী তাদের পরিচয় ও সাধু সঙ্গ লাভের সুযোগ হয়। সে সময় কাশীতে বিরাট মানে এই সমস্ত বিদগ্ধ সন্ন্যাসীরা কাশী বাস করতেন, কাশীতে কর্মী ছিলেন, তাদের সঙ্গ এরা লাভ করে নিজেদের বিশেষভাবে সমৃদ্ধ করতে পেরেছিলেন। কেদার বাবা স্বামী অচলানন্দ স্বামীজির সন্তান ছিলেন। তার সাধন, তাকে মানে মাতাজিকে সাধন বছরের জীবনে বিশেষ উৎসাহিত করেছিলেন, কিন্তু তখনকার পরিস্থিতিতে ওইভাবে জীবনযাপন তার পক্ষে সম্ভব ছিল না। শুধু এই যে সাধন বছর অচলানন্দ স্বামী ভারতী প্রাণা মাতাজিকে দেখছেন, উনি ওই সময় কাশীতে আছেন, তার জীবনটা দেখছেন, সেজন্য আশা দেবীকে দেখে উনি ওটাই সাজেস্ট করেছিলেন। কিন্তু মাতাজির জীবন তো বারবারই বলছি যে আমরা জানি যে ওনার উদ্দেশ্য স্বামীজির যে ইচ্ছা সেটাকে ফলপ্রসূ করা, স্বামীজির ইচ্ছা যে শ্রীমঠ প্রতিষ্ঠা, সেখানে সেটা সেই স্বামীজির স্বপ্নটাই রূপায়িত করা। তার জন্য তাদের পড়াশোনা করতে হবে, কিছু মেয়েদের একত্রিত করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে জীবন দিয়ে করে। তো সেটা তার জন্য, সেই জন্য উনি যে সাজেশন দিলেন জীবনযাপনের, সেটা উনি সেই সময় গ্রহণ করতে পারলেন না। ওই সময় ভারতী প্রাণা মাতাজির সঙ্গে তাদের পরিচয় হয়েছিল। কাশী থেকে ফিরে 1944 সালের জুলাই মাসে শ্যামবাজারে একটি ঘর ভাড়া করে তারা আশ্রমের অন্যান্য মেয়েদের সঙ্গে বাস করতে শুরু করেন। ওই সময় তিনি বিএ পাশের জন্য পড়াশোনা শুরু করেন। এরপরে তারা বারাণসী গোস্ট্রিটে একটি বাড়িতে চলে আসেন। ওই বাড়িতে তারা প্রায় 3.5 বছর ছিলেন। সেখানে আরো অনেক মেয়ে একত্রিত হয়েছিল, সকলেই পড়াশোনা করতেন। আর মহারাজদের নির্দিষ্ট করে দেওয়া একজন অভিভাবিকা ছিলেন, তার নাম ছিল তরুলতা দেবী, তাকে পরে আশ্রমের সময় তরুণা বলতেন। তিনিও যখন মঠ তৈরি হয়, সারদা মঠ, তিনি সন্ন্যাস, তারও সন্ন্যাস হয়েছিল, তার নাম হয়েছিল শুভপ্রাণা। এই সময় মানে এখানে এই মঠে বারাণসী গোস্ট্রিটে অনেকেই আসতেন, তারা এই আশ্রমে যাতায়াত করতে শুরু করলেন এবং তারাও কিন্তু পড়াশোনা করতেন এবং আশ্রমে এই যে আশ্রম হবে, মেয়েদের মঠ হবে, এই ব্যাপারে তাদেরও খুব উৎসাহ যে তারাও আগামী জীবনে এই আশ্রমে যোগ দেবে। আশ্রম বলে 1945 সালে একটি কমিটি গঠন করা হয় এবং আশ্রমের নাম হয় শ্রী সর্বেশ্বরী ছাত্রীনিবাস। আশা তখন বিয়ে করছেন। তিনি আশ্রম বিষয়ে সব কথা তার গুরু স্বামী বিবেকানন্দ মহারাজকে লিখে জানান। মহারাজ খুব সন্তোষ প্রকাশ করেন এবং তাতে দেখে তোমাদের তো উদ্দেশ্য অন্যরকম, ছাত্রীনিবাস নাম লেখা আছে, তো নাম হয়েছে ছাত্রীনিবাস, সেই জন্য বলছেন তোমাদের তো উদ্দেশ্য অন্য,
মহিলা বলতে সব রকম মহিলা আমার, সেটাও পরিবর্তন করে পরে সারদা আশ্রম নাম দেওয়া হয়। পূজ্যপাদ মহারাজ 10 টাকা মানি অর্ডার করে পাঠান 45 সালে 10 টাকা অনেকটা, এবং সেই টাকা দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। 1946 সালে আশা বিএ পাশ করেন। ওই বছর মে মাসে স্বামী মাধবানন্দ মহারাজ, তখনকার জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে প্রথম পরিচয়। পূজনীয় মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক। স্বামী আত্মপ্রকাশানন্দ মহারাজ তাকে মাধবানন্দ স্বামীর কাছে নিয়ে যান এবং মেয়েদের আশ্রম সম্বন্ধে সব কথা তাকে জানাতে ও তার পরামর্শ নিতে ও নির্দেশ করেন। এই প্রাচীন মহারাজরা নাকি সবার খুব ভালোবাসতেন, সবাই খুবই ভালোবাসতেন, এবং তার যে এই মহৎ উদ্দেশ্য এটার জন্য আরো বেশি করে উৎসাহ দিতেন। সেজন্য প্রিয় মহারাজ, তিনিও প্রাচীন সন্ন্যাসী, তিনি মাতাজিকে সোজাসুজি বলেন, জেনারেল সেক্রেটারির অনুমোদন ছাড়া কিছু হবে না, এবং তোমরা যেহেতু রামকৃষ্ণ মঠের কাছ থেকেই বা মিশনের কাছ থেকেই এই সারদা মঠের প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করছো, মানে তারা আমরা সাহায্য করবো, এই সাহায্য করার জন্য জেনারেল সেক্রেটারির অনুমোদন প্রয়োজন। সেজন্য তোমার সমস্ত কথা তুমি গিয়ে মাধবানন্দ মহারাজকে বলো। মাধবানন্দ মহারাজের সঙ্গে পরিচয় হতেই বলছেন তার বিচক্ষণ পরিচালনা, নির্দেশ, অহেতুক স্নেহ তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। উত্তর জীবনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি বারবার সে কথা স্মরণ করতেন। নিবন্ধ পত্রিকায় স্বামী শারদ মাধবানন্দের স্মৃতিকথা সম্বন্ধে শ্রীগড় প্রতিষ্ঠার ইতিহাসে তিনি শ্রদ্ধেয় মহারাজের ভূমিকা লিপিবদ্ধ করেছিলেন। 1946-এ আশা স্বামী মাধবানন্দের কাছে স্বামীজির আদর্শে সংঘবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প জানিয়ে চিঠি দেন। এরপর বেলুড়মঠে পূজনীয় মহারাজের কাছে গেলে তিনি ধৈর্য সহকারে তার প্রশ্নের উত্তর দেন ও ওই বিষয়ে আলোচনা করেন। তারই পরামর্শে ওই বছর আশা বিটি পাশ করেন। 1947 সালে MA ক্লাসে ভর্তি হন। বিষয় ছিল দর্শন। ইতিমধ্যে আমরা জানি মাধবানন্দ মহারাজ পড়াশোনায় অত্যন্ত বিচক্ষণ ছিলেন। সৃষ্টি মায়ের সন্তান, মা বলতেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। মহারাজের সম্বন্ধে সৃষ্টি মায়ের উচিত ছিল, সেই জন্য উনি মাতাজিকেও পড়াশোনার ব্যাপারে খুব উৎসাহ দিতেন। এই সময়ের মধ্যেই প্রায় 19-20 জন মেয়ে একত্রিত হয়েছিল। আশার আন্তরিক ইচ্ছা সকলেই যেন আদর্শ জীবন যাপন করে নিজেদের স্বামীজি পরিকল্পিত মঠের যোগ্য করে তোলেন। আমাদের তো যোগ্য হতে হবে, আমাদের ইচ্ছা হলো আমরা আশ্রমে এসে গেলাম বা আশ্রম তৈরি হয়ে গেল, তা তো নয়। আগে স্বামীজি যে পরিকল্পনা করেছিলেন, স্বামীজি মেয়েদের উপর যে একটা ইয়ে ছিল, স্বপ্ন ছিল, মেয়েরা কি করতে পারে, সেটা শুধু তো স্বামীজির স্বপ্ন বলে হবে না, মেয়েদের সেখানে নিজেদের তৈরি করতে হবে। সেই জন্য মুক্তিপ্রাণা মাতাজির একেবারে সজাগ দৃষ্টি ছিল, মেয়েরা যেন লেখাপড়া এবং তার সঙ্গে আধ্যাত্মিক জীবন যাপন করে নিজেদের তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে মেয়েদের সন্ন্যাস ও ব্রহ্মচর্য সম্বন্ধেও তখনই তার মনে বিশেষ আগ্রহ জাগে। 1946 সালের রথযাত্রার দিন পূজনীয় বিরজানন্দ মহারাজের কাছে আশ্রমের মেয়েদের ব্রহ্মচর্য দেওয়ার জন্য বিশেষ আবেদন জানান। গুরু ভীষণ ভালোবাসতেন, বিরজানন্দ মহারাজ ভীষণই ভালোবাসতেন, তার কাছে সব রকম আবদার ওনার চলত, সেই জন্য তাকে বিশেষভাবে আবেদন করেছিলেন যেন ওই রথের দিনই ব্রহ্মচর্য দেওয়া হয়। কিন্তু মঠ মিশনের পক্ষ থেকে তখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তাকে আশ্বাস দেন, তুই নিজেকে ব্রহ্মচারিণী ভাববি। মহারাজ ওইটুকু বলে তাকে ক্ষান্ত করেছিলেন ওই সময়, কারণ উনি প্রেসিডেন্ট যতই হোক, কিন্তু মঠ মিশনের সিদ্ধান্ত যখন নেওয়া হয়নি তখন সেই সিদ্ধান্ত সেখানে তার বিরুদ্ধে কিছু কাজ করতে পারেন না প্রেসিডেন্ট। উনি ইচ্ছা থাকলেও সেই সময় কিন্তু এদের ব্রহ্মচর্য দিতে পারেননি, কিন্তু আশীর্বাদ করে বলেছিলেন তুই নিজেকে ব্রহ্মচারিণী ভাববি।
বেলুড় মঠে বহু প্রবীণ সাধু, স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী নির্বাণানন্দ, স্বামী প্রবোধানন্দ, স্বামী শাশ্বতানন্দ, স্বামী বীরেশ্বরানন্দ প্রমুখ অনেকেই তখন নানাভাবে উৎসাহ, পরামর্শ, অনুপ্রেরণা দিতেন। এই সময় মঠ তৈরি হবে, আলোচনা হচ্ছে, প্রত্যেকটা মিটিংয়ে, রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা মিটিংয়ে হচ্ছে, তাতে অনেক সাধু মত দিচ্ছেন, হ্যাঁ মেয়েরা তৈরি, অনেকে দিচ্ছেন না, ভোট চলছে, অনেক কিছু হচ্ছে। এইরকম হতে হতে এতটা টানাপোড়েন হতে হতে 53 সালে ডিসাইড করা হয় যে হ্যাঁ মেয়েদের মঠ তৈরি করা হবে। 1948 সালে 17 মার্চ ল্যান্সডাউন রোডের ভাড়া বাড়িতে আশ্রম স্থানান্তরিত হয়। সেখানে প্রতি বুধবার ভক্ত মহিলাদের জন্য একটি ক্লাস হতো। ওই ক্লাসে সরলা দেবী মানে ভারত প্রাণ মাতাজি একবার কাশী থেকে এসে সৃষ্টি মায়ের বিষয়ে আলোচনা করে মেয়েদের অনুপ্রাণিত করেন। সৃষ্টি মার অন্তরঙ্গ সেবিকার সম্মুখে স্মৃতিচারণ শুনে সকলেই ধন্য হয়। ওই সময় ডক্টর কালিদাস নাগ আশাকে ভগিনী নিবেদিতার জীবনী রচনায় উৎসাহিত করেন। উনি অত বিদগ্ধ মানুষ, তিনি কিন্তু বুঝেছিলেন যে আশা তখন তো সন্ন্যাসী হয়নি, ব্রহ্মচর্য হয়নি, আশ্রম জীবন যাপন করেনি, কিন্তু এতটাই পড়াশোনা করা হয়েছে। আর ওই সময়ে ভগিনী নিবেদিতা সমাজকে সেভাবে কেউ জানত না। এই ভারতীয় সমাজ, বিশেষ করে বাঙালিরা স্বামী নিবেদিতার যে এত দান আমাদের দেশকে এতটা দিয়ে গেছেন, স্বামীজি যিনি এনেছিলেন তাকে, তাতে যে উনি সমগ্র জীবনটা দিয়ে গেছেন, কেউ জানতে তো পারছে না। তো একটা প্রামাণ্য জীবনী লেখার জন্য কালিদাস নাগ বা এই মুক্তিপ্রাণ মাতাজিকে অনুরোধ করেছিলেন। কিন্তু ওনার এত তখন কাজ ছিল, পড়াশোনাটাও ছিল, উনি সেটা করে উঠতে পারেননি। কিন্তু ওনারই লেখা প্রথম একটা বড় বই, এখনো সেটা একমাত্র প্রামাণ্য বই হিসাবে মান্য দেওয়া হয় বাংলাতে, ওটা উনি লিখেছিলেন। 1949 সালে MA পরীক্ষা শেষ হলে আশা আশ্রমের সংগঠনে তখন মনোনিবেশ করেন। ওই সময় স্বামী মাধবানন্দ মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। 2 বছরের জন্য জেনারেল সেক্রেটারির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ওই সময়ে জেনারেল সেক্রেটারি করেছিলেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ। তখন সারদা আশ্রম মোটামুটি প্রতিষ্ঠিত। 1949 আশার কাছে তিনি মেয়েদের সকলের নাম ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চান। এই বীরেশ্বরানন্দ মহারাজের খুবই উৎসাহ, ইচ্ছা ছিল এবং উনি এই যে 2 বছর এসেছিলেন, এর জন্য সারদা মঠ প্রতিষ্ঠা হওয়াটা ত্বরান্বিত হয়েছিল। উনি এসেই এই কাজটাই, যেটা অনেক বছর ধরে হচ্ছে, হবে আস্তে আস্তে হচ্ছে, সেটাকে আগে মান্যতা দিলেন। আগে কারা কারা এতদিন ধরে আশ্রম জীবনযাপন করছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের সমস্ত জানানোর জন্য আশা দেবীকে বললেন। সহজাত দূরদৃষ্টি সহায়ে আশা বুঝেছিল রামকৃষ্ণ মিশনে যুক্ত না হলে স্বামীজি পরিকল্পিত শ্রীমঠ গড়ে ওঠা সম্ভব নয় এবং সংঘভুক্তির জন্য ওই তালিকা সহ অবিলম্বে তিনি বেলুড় মঠ কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। স্বামীজির পরিকল্পিত যে শ্রীমঠ, সেটা হতে হবে রামকৃষ্ণ মিশনের সহায়তায়, কারণ স্বামীজির সময়ই গরিমার আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে আমাদের মনে হতেই পারে তাহলে সেটা স্বামীজি মান্যতা দিতেন, সেটা স্বামীজির স্বপ্নের মঠ নিশ্চয়ই নয়। তো ওই সময় তো সারাদেশ্বরী আশ্রম হয়ে গিয়েছিল, এছাড়াও অনেক আশ্রম ছিল, সেগুলো কিন্তু নিজেরাই তৈরি করেছিল, নিজেরাই একত্রিত হয়েছিল। তো সেগুলো তো তখন আশা দেবীর মনে হয়েছিল যে যেটা স্বামীজির পরিকল্পিত মঠ হওয়ার কথা, সেটা কিন্তু রামকৃষ্ণ মিশনের সহায়তাতেই হবে। তার জন্য সংঘভুক্তি একান্ত প্রয়োজন এবং তাই মিশনে যোগদানে তিনি
মিশনে যোগদান, এই সবাই মিলে একসঙ্গে মিশনের কাজে যুক্ত হবেন, এটা স্থির করেন। এই কথা জানিয়ে আশা পূজ্যপাল মহারাজকে চিঠি লিখেছিলেন, মানিকগুরু মহারাজকে। কেবল সম্মতি প্রদান নয়, পূজনীয় মহারাজ এই প্রস্তাবে বিশেষ আনন্দিত হন। কারণ মহারাজ তো আমরা জানি, মানে বিরুচানন্দ মহারাজ বেশিরভাগ সময়ে শ্যামলাতলায় থাকতেন। বেলুর মঠ না, বেলুর মঠ হলে তো মাতাজি নিজেই গিয়ে মহারাজকে বলতেন। তো শ্যামলাতলায় থাকার জন্য ওনাকে বেশিরভাগ সময় চিঠিপত্র দিয়ে জানাতে হতো। তো তিনি আশীর্বাণী প্রেরণ করেছিলেন। সেই বাণীতে তিনি যেমন উৎসাহ আশা দিয়েছিলেন, তেমনি আশ্রম জীবন যাপন করতে যারা অভিলাষী তাদের প্রতি ছিল সতর্কবাণী। ওই পত্রের নির্দেশ আশা আজীবন অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছিলেন। তাতে ছিল শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অশেষ কৃপায় তাঁদের শ্রীচরণাশ্রিত তোমরা যে এক উদ্দেশ্য, এক ব্রত, এক কর্মধারা একত্রিত বলে এই অভাবনীয় ঘটনার কথা ভেবে আমি প্রাণে অপূর্ব আনন্দ অনুভব করছি। আমার জীবদ্দশায় যে ইহা সম্ভব হবে আমি কল্পনাও করতে পারিনি। এটা তো ঠিক, যখন রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হয়েছিল তখন ঠাকুর তাদের একত্রিত করেছিলেন, ঠাকুর ভালোবাসায় তাদের একত্রিত করেছিলেন। এই যখন সারদা মঠ এরা যখন এসেছেন তখন বিভিন্ন তাদের পারিবারিক জীবন, মেয়েরা একত্রিত থাকবে এটাই তো একটা আশ্চর্যের কথা। একসঙ্গে দুজন চারজন মেয়ে থাকা মানেই আমরা যেটা জানি ঝগড়া, অশান্তি, কলহ, এটা এমনকি বাসের ট্রামে ওইটুকু সময় কত ঝগড়া হয়ে যায়, কিন্তু কোনো প্রয়োজন, আমরা থাকি না তো কারোর সঙ্গে, কিসের জন্য ঝগড়া হচ্ছে? ট্রেনে কতটুকু সময় আমরা ডেলি প্যাসেঞ্জারি করি, কিন্তু তাতেও সেখানে আমরা ঝগড়া করে যাচ্ছি। সেখানে এরা একত্রিত থাকছেন, এটাই একটা আশ্চর্য, এটাই একটা আশ্চর্য। কারণ সেখানেও ছিল কিন্তু একটা ভালোবাসা। আর এই তখন তারা আশাদি বলতেন, কিন্তু নাম অনেক পরে হয়েছে। আশাদিকে অসংখ্য শ্রদ্ধা, ভয় এবং ভালোবাসা। এর মানে তার বেশিরভাগই বিরজানন্দ মহারাজের ডিসাইপল ছিল। তার গুরুর প্রতিও যেমন শ্রদ্ধা ভালোবাসা, তার সঙ্গে আশাদির প্রতিও একটা ভালোবাসা, সেই থেকে তারা একত্রিত হয়েছেন। আশাদি যেটা বলেছেন, আশাদের ইচ্ছা সেটাই তারা নির্দ্বিধায় মেনে নিয়েছে। যে আমরাও দীক্ষা পড়া শিখেছি, আমাদেরও কিছু বলার আছে, এটা কিন্তু তারা তখন মনে করতেন না। জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশের আরো অনেক মেয়ে আসবে। মহারাজ আরো লিখেছিলেন, যারা দূরে আছে তারাও এক হয়ে এক বৃহৎ কর্মক্ষেত্র গড়ে তুলবে। তোমাদের দেখতে হবে যারা আসবে সকলকে নিয়ে যাতে একযোগে চলতে পারো। বাস্তবে কি তোমাদের উপর এক বৃহৎ দায়িত্ব পরিণত হলো। পরস্পরকে আপন ভগিনীর মতো দেখে উদার প্রেমে নিঃস্বার্থ সাধনায় যদি নিজেদের জীবনের মহৎ ব্রতকে সংসিদ্ধ করে তুলতে পারো, তাহলে ভারতবর্ষের এক পরম কল্যাণ সাধিত হবে। প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজি তোমাদের বুদ্ধিকে শুভ পথে পরিচালিত করুন। বুদ্ধি তো সবারই আছে, কারোর বুদ্ধি নেই এরকম নয়, এবং সেই বুদ্ধিকে মহারাজ বলছে যে শুভ পথে পরিচালিত হওয়াটাই তো বড় কথা, সেটাই তো সমস্যা। সেই শুভ পথে যাতে ঠাকুরমা স্বামীজি পরিচালিত করেন, সেই প্রার্থনা নিয়ে তাদের কাছে করলেন। আমার অন্তরের আশীর্বাদ সদা সর্বদা তোমাদের উপর থাকবে। কারণ ওই সময় শুধু দক্ষিণ ভারতের কেরালাতে বিরজানন্দ মহারাজেরই সন্তানরা, দীক্ষিত সন্তানরাও একত্রিত হয়েছে। আবার দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রভিন্সে, সেখানে মহারাজ তো সেটা জানতেন না, তারা সবাই কিন্তু এক ছাতার নিচে আসতে শুরু করলেন। এই প্রসঙ্গে স্বামী বিরজানন্দ মহারাজের শিষ্যা জনৈক সন্ন্যাসিনীর কথা বলা যেতে পারে। তখন 1946 সালের শরৎকাল, মহারাজ তখন দেরাদুনে।
শিষ্যা হলেন সারদা মঠের 3rd প্রেসিডেন্ট প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণাজি। শিষ্যা গুরুদর্শনে গিয়েছেন। উনি পাটনায় থাকতেন বলে মহারাজ যখনই সামনাতলে থাকতেন ওনার সেই স্বাধীনতা ছিল, উনি মহারাজের কাছে যেতেন, সেখানে মহারাজের সঙ্গ লাভ করতেন। সেখানে উদ্বোধনে প্রকাশিত আশাদেবীর লেখা সন্ন্যাস বিষয়ে প্রবন্ধটি শিষ্যাকে স্বামী বিরোজানন্দ করতে দেন। সন্ন্যাসে হিন্দু নারীর অধিকার 1950 সালে মাতাজি লিখেছিলেন উদ্বোধনে। সেই প্রবন্ধ একেবারে আলোড়ন সৃষ্টি করেছিল। মঠ মিশন সমগ্র সমাজ হইচই করে গিয়েছিল। মাতাজি সমস্ত শাস্ত্র থেকে তুলে তুলে দিয়েছিলেন যে এই সময় এইভাবে তারা সন্ন্যাস লাভ করেছে, উপনিষদের কথা বলেছে। এই যে উনি কাউকে বিশেষ করে মাধবানন্দ মহারাজকে না জানিয়ে এই প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, তাদের মহারাজ একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু প্রবন্ধটা পড়ে খুব খুশি হয়েছিলেন। তো বিরোজানন্দ মহারাজ তো এমনি শিষ্যের যে কোনো কাজেই খুশি হতেন, তো এই প্রবন্ধ পড়ে আরো খুশি। তিনি তার অপর এক শিষ্যা, যিনি পরবর্তীকালে তিনিও সঙ্গে যোগদান করবেন, তাকে এটা পড়তে দিয়েছিলেন এবং তার সন্ন্যাসীর অধিকারের এই যৌক্তিকতা সম্পর্কে শিষ্যার সঙ্গে আলোচনা করেন। তিনি অবশ্য তখনও ব্যক্তিগতভাবে আশা দেবী সম্পর্কে জানতেন না, কিন্তু পরবর্তীকালে হরিহর আত্মা হিসাবে পরিচিত হয়েছিলেন দুজনে। কথা প্রসঙ্গে মহারাজ বললেন, আমি আশাকে সন্ন্যাস দিতে প্রস্তুত, ফিট ক্যান্ডিডেট বলেই। প্রথমে বলেছিলেন তুমি নিজেকে ব্রহ্মচারিণী হিসেবেই মানবে, এখন বলছেন যে আমি ওকে সন্ন্যাস দিতে প্রস্তুত, কিন্তু সংঘ এখনো প্রস্তুত নয়। 50 সালে উনি বলছেন সংঘ মানে রামকৃষ্ণ সংঘ একত্রিত, একই মানসিকতা হচ্ছে না, মোটামুটি চলছে। কেউ বলছেন হ্যাঁ দেওয়া যেতে পারে, কেউ বলছেন না মেয়েদের, কেউ শঙ্করাচার্যের আদিত্য শঙ্করাচার্যের বিভিন্ন পয়েন্টস তুলে ধরছেন যে এখানে এইগুলো করা যাবে না, মেয়েরা পারবে না, এগুলো চলছে। সেজন্য বলছে সংঘ এখনো প্রস্তুত নয়। কথাগুলো বলেছিলেন সেই সময়ে স্বামী জগদানন্দ, তিনি বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী, এবং স্বামী অতুলানন্দ মহারাজের সামনে। বেলুড় মঠের অনেক সাধু আশার ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতার বিষয়ে উচ্চ ধারণা পোষণ করতেন। 1951 সালে কিছুদিনের জন্য আশা নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। 1952 সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বামীজির পরিকল্পনা অনুযায়ী মেয়েদের মত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করেন। ওই বৎসরের মে মাসে ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটির প্রধান কথা ছিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত মহিলা প্রতিষ্ঠানগুলিকে একটি মূল সংগঠনের অধীনে আনা এবং সম্পূর্ণ স্বাধীন এক স্ত্রী মঠের প্রতিষ্ঠা করা। তখন অনেক জায়গাতে রামকৃষ্ণ মঠের আন্ডারে মেয়েদের জন্য কিছু কিছু কাজ হচ্ছিল। মেয়েরাও এই বিভিন্ন স্থানে মঠের আন্ডারে থেকে ত্যাগ বৈরাগের জীবনযাপন যাপন করছিলেন, কিছু কিছু কাজ করছিলেন, যেমন মাতৃভবনের হসপিটালটা তখন রামকৃষ্ণ মিশনের আন্ডারে ছিল। তারপর ওই অঞ্চলে একটি মহিলাদের জন্য এবং শিশুদের জন্য কিছু কাজ হতো, সেটাও রামকৃষ্ণ মঠেরই আন্ডারে ছিল। সেইগুলো সমস্ত একত্রিত হলো যে আমরা সবাই ঠিকভাবে সংঘবদ্ধ হব। এই সব জায়গার যারা কর্মী ছিলেন তারা একত্রিত হলে তখন মিশন ভাবলো, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ তখন চিন্তা করলেন যে এবার সময় হয়েছে স্ত্রী মঠের। ওই বছর নিবেদিতা বিদ্যালয়ের 7 দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের কর্মসূচিতে
আশা মুখ্য অংশগ্রহণ করেছিলেন। স্মরণিকা প্রকাশ, সভার আয়োজন প্রভৃতি বিভিন্ন কাজের দায়িত্ব তার উপর ছিল। মঠের বহু প্রবীণ সাধু ও বিদগ্ধজন ওই সভায় যোগদান করেন এবং সভার উদ্বোধন করেন পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। 1953 সালের ডিসেম্বর থেকে শ্রী শ্রী মায়ের পুণ্যজন্ম শতবার্ষিকী উৎসবের সূচনা হয়। 1 বছর ধরে পালন করা হয়েছিল। বেলুড়মঠ কর্তৃপক্ষ মিশনের নানা প্রতিষ্ঠানের কর্মরত ব্রতচারিণীদের ব্রহ্মচর্য ব্রত দেওয়া স্থির করেন। তদ অনুযায়ী 27 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে আশা সহ আরো 6 জন বেলুড় মঠে উপস্থিত হয়। ওই সময় কিন্তু ভারতী প্রাণা মাতাজি ছিলেন না এই গ্রুপে, কারণ তাকে তো শরৎ মহারাজ সন্ন্যাস দিয়ে গিয়েছিলেন, তো সেজন্য আনুষ্ঠানিক ব্রহ্মচর্য আর ওনার প্রয়োজন ছিল না, সেজন্য উনি এই 7 জনের মধ্যে পড়েননি। মঠের পুরনো ঠাকুর ঘরে তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজ 7 জনকে ব্রহ্মচর্যে দীক্ষিত করেন এবং ওই অনুষ্ঠানে পূজনীয় মাধবানন্দ মহারাজ আচার্য রূপে উপস্থিত ছিলেন। 1954 সালের 2রা ডিসেম্বর বেলুড় মঠের ট্রাস্টি প্রবীণ সাধু ও অগণিত ভক্তের উপস্থিতিতে দক্ষিণেশ্বরে বিপুল সমারোহে শ্রী সারদা মঠের উদ্বোধন হয়। রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন অধ্যক্ষ পূজনীয় শঙ্করানন্দ মহারাজ ওই প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। ওই উপলক্ষে 14 ডিসেম্বর সবস্ত্র সাধু ভাণ্ডারা দেওয়া হয়। বেলুড় মঠের বহু সাধু সহ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজ শ্রী সারদা মঠে পদার্পণ করেন। এইভাবে শ্রীমঠ প্রতিষ্ঠার মাধ্যমে নারী জাতির ইতিহাসে নব অধ্যায়ের সূচনা হয়। এই আজকে আমরা এই পর্যন্ত থাক। এরপর একটা মজার ঘটনার কথা বলছি এখানে, যে 2রা ডিসেম্বর মঠ প্রতিষ্ঠা হয়েছে। বলা হলো যে মঠ সারদা মঠ প্রতিষ্ঠা হওয়ার পর উদ্বোধনের পরেই সব পুরুষ ভক্তরা, মহারাজরাও সাধুরাও সবাই যেমন বেরিয়ে যাবে, মহারাজরাও পুরুষ ভক্তরাও মঠ থেকে সারদা মঠ থেকে চলে যাবে, আর থাকবে না। তখন ওরকমই নিয়ম ছিল, পুরুষ ভক্তদের কিন্তু প্রবেশটা খুবই লিমিটেশন ছিল। তারা মন্দিরে বসতেও পারতেন না, খুব অল্প সময় প্রণাম করে তারা ভিজিটার্স রুমে বা প্রেসিডেন্টের কাছে বসতে পারতেন। তাদের প্রবেশাধিকারটা এবং এটা স্বামীজির ইচ্ছা অনুসারে হয়েছিল। বেলুড় মঠ থেকে পাচক ব্রাহ্মণ এসেছে রান্নাঘর, ঠাকুরের ভোগ রান্না করবে। এটা সূর্য মহারাজের নির্দেশেই হয়েছে। সূর্য মহারাজ দানবীর থেকে রামকৃষ্ণ সারদা মঠ প্রতিষ্ঠার আগে সেই মঠকে, সেই বাড়ি যেটা কেনা হয়েছিল সুরধনী কানন, সেটাকে বাসোপযোগী করা একদম সুন্দর নিখুঁতভাবে করেছিলেন। এবং তারপরও সেদিনও তার নির্দেশে এই সমস্ত কাজ হচ্ছে। পাচকরা এসেছে, হঠাৎ দেখা গেল যে রান্না করার লোক চলে গেছে। হঠাৎ কি না, ওই যে বলেছিল সব পুরুষরা চলে যাবে, তারাও সেই সঙ্গে চলে গেছে। খোঁজ আবার বেলুড় মঠে খবর ওরা পাঠালেন তাদেরকে, কারণ তারা যখন এটা অ্যানাউন্স করা হয়েছে পুরুষ ভক্ত, তারা নিজেদের সেরকম ভক্ত নেবে চলে গেছে। ঠাকুরের রান্না কীভাবে হবে, ঠাকুরের ভোগ কী করে উঠবে, সেটা নেই। আবার সূর্য মহারাজ তাদের পাঠালেন। সে সময় আবার তারপর রান্না শুরু হলো, ঠাকুরের ভোগ রান্না হলো, দেওয়া হলো। এরকম কত মজার ঘটনা আমরা এই বইতে পাবো, যেগুলো মানে আমাদের সারদা বেলুড় মঠ যখন প্রতিষ্ঠা হয়েছে তখন তো ঠাকুরের ইচ্ছাতে, ঠাকুরের কৃপাতে অত ঠাকুরের সন্তান যারা ডিসাইপল, তাদের অত ত্যাগ বৈরাগ্য, বিশেষ করে স্বামীজি, তাদের এতেই তো হয়ে গেছে। সারদা মঠ ঠাকুরের ইচ্ছাতে এবং মহারাজদের একেবারে সহযোগিতাতে, মহারাজের সমস্ত তৎকালীন যারা কৃষ্ণ মঠের ছিলেন, বড় বড় কাজে যারা
নিজেদের মানে বিশেষ করে ট্রাস্টি যারা ছিলেন তারা কত চিন্তা ভাবনা করতেন, কি নাম হবে, সমস্ত নাম থেকে আরম্ভ করে তারা কিভাবে এরকম হয়েছে, কত ছোট ছোট সমস্যা যে আমরা তো ঘড়ি তো করবে না সাধনা, আমরা তো আমাদের পকেটে ঘড়ি রাখি, তখন তো সাধারণত এখন তো অনেকেই ঘড়ি পরে, তো মেয়েরা কি করবে, তো ঘড়ি টড়ি তো করা কথা নয়, মেয়েরা কি করবে বলে এরা, এটা একটা ইস্যু হয়ে গেল, কি করে কি হবে, তারা তো সোনার সিনেমা জিততে পারে না। তখন এই প্রভু মহারাজ বলেন কেন ওদের ব্যাগে রাখবে ওরা। প্রভু মহারাজ ভীষণই ইয়ে ছিলেন, যেমন প্রভু মহারাজ তেমন সূর্য মহারাজ তেমন প্রিয় মহারাজ, এরা বিভিন্নভাবে মাতাজিদের সব সাহায্য করে, বিশেষভাবে কীভাবে চলতে হবে, কীভাবে মহারাজের কাছে জেনারেল সেক্রেটারি মহারাজকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, এগুলো সব শিখিয়ে দিতেন, সমস্তটা শিখিয়ে দিতেন। সবটার একটা প্রোটোকল আছে কীভাবে এগিয়ে যেতে হবে, সমস্ত কিছু ওনাদের সাহায্য ব্যতীত, কারণ এগুলো স্ট্রিমড হওয়াটা কিন্তু খুবই, যেমন প্রথমে মাধবানন্দ মহারাজ, তারপর শঙ্করানন্দ মহারাজ, শঙ্করানন্দ মহারাজের পৌরহিত্যে যেমন সন্ন্যাস ব্রহ্মচর্য এবং প্রথম সারদা মঠের প্রতিষ্ঠা হল, তখন তো মন্দির হয়নি, তারপর প্রভু মহারাজ স্বামী বিবেকানন্দ মহারাজ, তিনি মন্দির যখন মন্দির হবে বলে ঠিক করা হলো, ভিত প্রতিষ্ঠা, তখনকার ভারতীয় আমাদের শরীর চলে গেছে, এবং মন্দির প্রতিষ্ঠার জন্য বলছেন তোমরা বড় দেরি করছো, কারণ উনি তো জানেন ওনারও সময় হয়ে এসেছে, তোমরা তাড়াতাড়ি করো, সেই জন্য ওনার ইচ্ছাতে, ওনার তৎপরতাতে যতটা সম্ভব মন্দির করে, মন্দিরটাকে ঠিকঠাক করে মন্দির প্রতিষ্ঠা করা। যেমন বেলুড় মঠে বিজ্ঞান মহারাজ বলেছিলেন না, তোমরা বড় দেরি করছো, তাড়াতাড়ি করো, যা হোক করে একটা খাড়া করে প্রতিষ্ঠা হয়েছিল। সারদা মঠেরও মন্দির ওইভাবেই করে প্রতিষ্ঠা